আমরা এই গত ক্লাসে হচ্ছে জাভার বেসিক জিনিস দেখছিলাম, সাথে জাভার ওপিও একটু দেখানো হয়েছিল, মানে কনস্ট্রাক্টর, পলিমরফিজম, তারপরে ইনহেরিটেন্স, হ্যাঁ, অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখছিলাম। বিভিন্ন কোডের মাধ্যমে কীভাবে আসে, কোডে আসলে কীরকম সমস্যা হয় সেই জিনিসগুলো দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা দেখব যে যেই আমাদের মূল কোর্স মোবাইল ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট যে কোর্সটা, সেটার বেসিক। তো আমাদের অ্যাপস ডেভেলপমেন্টের জন্য যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড, ঠিক আছে? ওই জন্য অ্যান্ড্রয়েড সম্বন্ধে আজকে বেসিক ধারণা নেব যে অ্যান্ড্রয়েড কী জিনিস, তারপরে অ্যান্ড্রয়েডের বিভিন্ন রকম যে ভার্সনগুলো থাকে সেটা, তারপরে অ্যান্ড্রয়েডের আর্কিটেকচারগুলো কীরকম, মানে অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে? লেয়ার বাই লেয়ার কাজ করে, কোন লেয়ারটা কীরকম, এটা সাথে হচ্ছে যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য কীরকম চ্যালেঞ্জ হতে পারে, আর অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য কী কী টুলস ইউজ করা হয় বর্তমানে, আর হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানের কিছু কম্পোনেন্ট দেখব যেগুলো নিয়ে অ্যান্ড্রয়েডের কাজগুলো হয়। তো এই পিডিএফটা হচ্ছে আমাদেরই পরিচিত এক স্যারের, হাবিবুল বাশার স্যার, ওনার থেকেই এই স্লাইডটা নেওয়া, পিডিএফটা নেওয়া। এটার সব ডকুমেন্টস মোটামুটি ওয়েল অর্গানাইজড, এই জন্য আমি এটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে, ঠিক আছে? আমি ক্লাসরুমে আপলোড করা আছে, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন এটা। ওকে, আমরা হচ্ছে শুরুতে যেটা জানতে চাচ্ছি যে আমরা ধরেন যে কম্পিউটারের জন্য আমরা তো ধরো অপারেটিং সিস্টেম ইউজ করি, ঠিক আছে? অপারেটিং সিস্টেম হিসেবে আমরা কী ইউজ করছি? লিনাক্স ইউজ করছি, কিংবা উইন্ডোজ ইউজ করছি, ম্যাক ওএস ইউজ করছি, এরকম আরও অনেক ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করছি। তো ল্যাপটপ বা ডেস্কটপের জন্য এগুলো হচ্ছে, তাহলে আমরা ফোনের জন্য কী ইউজ করছি? আমরা যে মোবাইল ফোনগুলো ইউজ করি, সেই মোবাইল ফোনের যে প্ল্যাটফর্ম, সেখানে কি অপারেটিং সিস্টেম দরকার পড়ে না? আপনাদের কি মনে হয়? মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম সেটা কি উইন্ডোজ দিয়ে চলছে? আচ্ছা, শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না আলমগীর? না স্যার, না স্যার, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে। হ্যাঁ, অ্যান্ড্রয়েড দিয়ে কিন্তু অপারেটিং করছে, আর যারা আইফোন ইউজ করছেন তারা হচ্ছে আলাদা, তাদের জন্য আলাদা অপারেটিং সিস্টেম কাজ করছে। তো যেটাই হোক, আপনি যে ধরনের হার্ডওয়্যার ইউজ করেন না কেন, একটা অপারেটিং সিস্টেম কিন্তু দরকার, ঠিক আছে? আপনি মোবাইল অ্যাপস ইউজ করেন কিংবা কম্পিউটার ডেস্কটপের জন্য সফটওয়্যার ইউজ করেন, আপনার অপারেটিং সিস্টেম মাস্ট, সিস্টেম সফটওয়্যার একটা দরকার। তো এই সিস্টেম সফটওয়্যার যেমন কম্পিউটার বা ডেস্কটপ, ল্যাপটপের জন্য দরকার পড়ছে, মোবাইল ফোন বা এই রিলেটেড স্মার্ট ডিভাইস যেগুলো আছে সেগুলোতে আপনার দরকার পড়ছে হলো অ্যান্ড্রয়েড। তাহলে অ্যান্ড্রয়েড জিনিসটা কি? অ্যান্ড্রয়েডটাকে আপনার বলা যেতে পারে যে এটা একটা অপারেটিং সিস্টেম যেটা আমরা ব্যবহার করছি স্মার্টফোনে, বা আপনি হচ্ছে যে এই ট্যাব যেটা ইউজ করেন, ট্যাবলেট, তারপরে এখনকার যে স্মার্ট টিভিগুলো আছে, স্মার্ট টিভিও কিন্তু অনেকগুলো এখন অ্যান্ড্রয়েড বেসড। তারপরে অনেকের যে স্মার্ট ওয়াচ থাকে, হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, স্মার্ট ওয়াচগুলো যে ডিজিট উঠে যায়, তারপরে হচ্ছে অ্যাপসের মতন অনেক তো স্মার্ট ওয়াচ এখন টাচেবল, টাচ করে করে ইয়া করা যায়, স্লাইড করা যায়, এরকম। তো এগুলো সব হচ্ছে এই যে স্মার্ট ডিভাইসগুলো, এই সবগুলো কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে চলে। তো এই জিনিসটা, এই অ্যান্ড্রয়েডটাকে বলা যেতে পারে যে আমার যে মোবাইল ফোনটা আছে বা এই যে স্মার্ট ডিভাইসগুলো আছে এদের জন্য একটা ম্যানেজার টাইপের, ঠিক আছে? তো ম্যানেজার টাইপের যেহেতু বলা হচ্ছে, তাহলে যদি ধরেন আপনি একটা ফোন কিনলেন, ঠিক আছে, যে স্যামসাং বা অন্য কোনো কোম্পানির কোনো একটা ফোন কিনলেন, সেই ফোন কেনার পরে আপনাকে ফোন যখনই কিনে আনলেন তখনই দেখা যাবে যে ওটার কেনার সাথে সাথেই আপনি ওটা দেখেই তো বুঝতে পারবেন যে এটা কোন অপারেটিং সিস্টেমে চলছে, ঠিক আছে? স্যামসাং যদি হয় তাহলে দেখা যাবে যে এখানেও অ্যান্ড্রয়েড দিয়ে চলছে, এখানে যে কোনো ভার্সন হতে পারে। তারপর আপনি সেখানে কী করেন, যে ফেসবুক ইনস্টল করেন বা অন্য কোনো অ্যাপস যেগুলো আপনি ইউজ করতে চান সেগুলো ইউজ করছেন, সাথে তারপরে ধরেন আরও যেগুলো অ্যাপসগুলো আছে, ধরেন একটা ফোনের মধ্যে ইন জেনারেল কী কী জিনিস থাকে, ধরেন ক্যালকুলেটর, তারপর রেডিও, তারপরে ক্যামেরা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু দেখা যাবে যে আগে থেকেই থাকে, আর কিছু জিনিস আপনি আলাদা করে প্লে স্টোর থেকে নামিয়ে নিয়ে আসেন। তো এই জিনিসগুলো হচ্ছে যে আপনি যেগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেগুলো নিজের ইচ্ছা মতন আপনার ইউজার তার প্রয়োজন মতো করে নিয়ে আসছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো। আর যেগুলো সিস্টেম সফটওয়্যার, এটা তো আপনি নিজেই অ্যান্ড্রয়েড নিজে আপনি ওখানে আপনি ফোন হার্ডওয়্যার কিনে নিয়ে আসার পরে পরে তো আর দেন নাই, এটা ম্যানুফ্যাকচারার যখনই তৈরি করেছে তখনই কিন্তু একটা অপারেটিং সিস্টেম ওখানে সেট করে দিয়ে দিছে, ঠিক আছে? মানে অ্যান্ড্রয়েড বিল্ড করে দিছে, তারপর আমরা সেই জিনিসটা ব্যবহার করতে পারছি। তো
তো আমরা যখন ফেসবুকটা ইউজ করছি কিংবা যখন ক্যামেরা ওপেন করছি কিংবা হচ্ছে যখন বিভিন্ন রকম যে অ্যাপসগুলো আছে যেগুলোতে শুধু মিউজিক শোনা যায়, তো এই অ্যাপসগুলো, তারপরে যে মেসেঞ্জার বা অন্য যেই মেসেজ দেওয়ার যে অ্যাপসগুলো আছে, তো এই প্রত্যেকটা যতগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করছি প্রত্যেকটা জিনিস কন্ট্রোল করছে হলো অ্যান্ড্রয়েডের মাধ্যমে। আপনার যদি এই অপারেটিং সিস্টেমে কোনো সমস্যা হয় তাহলে দেখবেন যে আপনার একটা নোটিফিকেশান আসবে যে অ্যাপসটা ক্লোজ করতে বলার জন্য, যে অপারেটিং সিস্টেম ওইটা নিতে পারছে না বা কোনো একটা ঝামেলা হয়েছে, ঠিক আছে। এরকম টাইপের অনেক নোটিফিকেশান আপনারা হয়তো হরহামেশা দেখতে পারেন, যে এরকম আসে না অনেক সময় যে স্টপ বা ক্লোজ অ্যাপ এরকম টাইপের নোটিফিকেশান চলে আসে অনেক সময়, ঠিক আছে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই অ্যান্ড্রয়েড যেটা আছে সেই অ্যান্ড্রয়েডের ফিচারগুলো কী কী, মানে কী কী সাপোর্ট আপনাকে দিচ্ছে। তো ফার্স্ট যেটা হচ্ছে যে এটা হচ্ছে ওপেন সোর্স টাইপের, ঠিক আছে। ওপেন সোর্স এজন্য যে এই অ্যান্ড্রয়েডের যে সোর্স কোডগুলো থাকবে সেটা দেখা যাবে যে অনেকটা ওই জাভার এক্সএমএলের মাধ্যমে তৈরি হয়ে যায় বা কটলিন দিয়ে তৈরি করে। তো যে কোনো ধরনের ব্র্যান্ডই হোক, সেটা স্যামসাং, শাওমি, ওয়ানপ্লাস, রিয়েলমি, সবগুলো দেখা যাচ্ছে যে একই টাইপের হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড যেই কোড, ওপেন সোর্স কোড সেটা ইউজ করছে। অ্যাপলেরটা আবার আলাদা, ঠিক আছে। অ্যাপল দেখা যাচ্ছে যে অন্যভাবে তারা কোড করছে, কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন যেগুলো আছে ভার্সন আলাদা হতে পারে, কিছু কিছু নতুন নতুন জিনিস তারা অ্যাড করতে পারে, কিন্তু মোটামুটি সব স্ট্রাকচারটা দেখা যাবে যে সেমভাবে তারা আগাচ্ছে। এটাকে বলা হচ্ছে একটা ওপেন সোর্স। এরপরে হচ্ছে যে ইজি লার্ন এই জন্য যে আমরা যদি জাভাটা মোটামুটি ধরনের একটা আইডিয়া থাকে তাহলে জাভার পরে যদি কটলিন বা ফ্লাটার আরও যেগুলো আছে এই জিনিসগুলো সম্বন্ধে যদি মোটামুটি অ্যাটলিস্ট জাভা এটা সম্বন্ধে যদি ধারণা থাকে তাহলে দেখা যাবে যে অ্যান্ড্রয়েড সম্বন্ধে আমি ভালো মতো একটা আইডিয়া নিতে পারবো, ঠিক আছে। মানে বেসিক কোড অন্যগুলো আর কিছু জানি আর না জানি, জাভার বেসিক আর জাভা রিলেটেড যে ওওপিগুলো আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেগুলো যদি হ্যান্ডেল করা যায়, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ওওপিটাই কাজে লাগবে। তো এটার জন্য বলছে যে এটা হচ্ছে ইজি এবং ফ্যামিলিয়ার অনেকের কাছে। তারপরে হচ্ছে যে এপিআইটা অনেক, ঠিক আছে। এপিআইটা হচ্ছে অনেক এনরিচড অ্যান্ড্রয়েডের, কারণ আমরা যদি চিন্তা করি যে আমরা কী কী এপিআই ইউজ করি, যেমন হচ্ছে ক্যামেরার জন্য এপিআই ইউজ করি, অনেক ধরনের যে অ্যাপসগুলো থাকে, ঠিক আছে, যেগুলো আপনার পারমিশন চাই ক্যামেরাতে অ্যাক্সেসের জন্য। যেমন ধরেন যে জন্ম নিবন্ধন না, এই এনআইডি কার্ডের জন্য আমরা একটা অ্যাপস ইউজ করি, এনআইডি ওয়ালেট নামের, আপনারা প্লে স্টোরে গেলে পাবেন, ঠিক আছে। তো এনআইডি ওয়ালেটের মাধ্যমে যদি কোনো একটা আমি এনআইডি ভেরিফিকেশন করতে চাই ওখানে, বা কোনো একটা এনআইডিকে যদি আপনি বায়োমেট্রিক করতে চান ঘরে বসে, তাহলে দেখা যাবে যে আপনার ওই যে ফেস রিকগনিশন করবে। ফেস রিকগনিশন করতে গেলে আপনার তো ওই ক্যামেরাতে তার অ্যাক্সেস লাগবে, পারমিশন লাগবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো, বা অনেক সময় দেখা যায় যে অ্যান্ড্রয়েড বিভিন্ন অ্যাপসে আগে থেকেই ক্যামেরার এপিআই পারমিশন দিয়ে রাখে। তারপরে ধরেন আর কি হতে পারে, যেমন জিপিএস, হ্যাঁ, লোকেশন এপিআই সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড আপনাকে প্রোভাইড করছে। তারপরে অনেক ডিভাইসের জন্য হচ্ছে যে ব্লুটুথ এপিআই যেগুলো থাকে ওটাও অ্যান্ড্রয়েড প্রোভাইড করছে। তো এই জিনিসগুলো যখন আপনার কোনো অ্যাপসের জন্য ব্যবহার করতে হতে পারে, যেমন ক্যামেরা এপিআই বা লোকেশন এপিআই বা ব্লুটুথ এপিআই, এগুলোর জন্য আপনার আলাদা করে এগুলো তৈরি করে দিতে হবে না। অ্যান্ড্রয়েডের এগুলো অলরেডি এপিআই এনরিচড অবস্থায় আছে, সুতরাং আপনাকে জাস্ট এগুলো কল করে ইউজ করতে হবে, এরকম একটা অবস্থা, ঠিক আছে। মানে রেডিমেড এপিআই ইউজ করা সম্ভব। ওকে, নেক্সট হচ্ছে যে হিউজ অ্যাপ মার্কেট। কারণ আমরা যখন ওই গুগল প্লে স্টোরে যাই তখন দেখা যায় যে অনেক অ্যাপস পাওয়া যায় একই রিলেটেড। যদি হচ্ছে আপনারা ওই যে রাইড শেয়ারের অ্যাপস লিখে সার্চ দেন প্লে স্টোর, তাহলে দেখা যাবে ওখানে রিলেটেড আরও কয়েকটা অ্যাপস দেখা যাবে, যেমন উবার, পাঠাও, এগুলো হচ্ছে খুবই জনপ্রিয় হতে পারে। কিন্তু এরকম টাইপের আরও অনেক অ্যাপসের আপনার অ্যাড আসবে সামনে, মানে ওটা ইনস্টল করতে বলবে এরকম। তারপরে হচ্ছে একই টাইপের যদি চিন্তা করি ফুড ডেলিভারির যেমন অ্যাপস, ফুড পান্ডা একটা আছে, তো এটার মতো আরও যেগুলো আছে, পাঠাও মনে হয় ফুড ডেলিভারি করে। তো এরকম কিছু কিছু সাজেশন আপনার সামনে চলে আসবে, যেগুলো আপনার বলবে যেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এখানে সুবিধা হচ্ছে যে অ্যান্ড্রয়েডের মাধ্যমে আমরা যে অ্যাপসগুলো দিতে পারছি এগুলো সহজে আমরা পাবলিশও করে দিতে পারছি। ওকে, এখন অ্যান্ড্রয়েড জিনিসটা সম্বন্ধে একটা মিসকনসেপশান সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড অনেকে বলে যে অ্যান্ড্রয়েড মানে জাভা মানে অ্যান্ড্রয়েড এরকম টাইপের।
বা অ্যান্ড্রয়েড জিনিসটাই হচ্ছে জাভা। তবে জিনিসটা অ্যান্ড্রয়েড মানে জাভা না, মানে জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? মানে আমি অ্যান্ড্রয়েডটা ইউজ করার জন্য আমি জাভা দিয়ে কোডটা তৈরি করছি। আপনারা যেমন একটা ওয়েবসাইট তৈরি করেন কিংবা হচ্ছে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে যদি যেগুলো আমরা বুট প্রোগ্রাম বলি, মানে অপারেটিং সিস্টেমটাও তো একটা কোড বেসিসে চলে। সেই কোডটা ধরেন বিভিন্নভাবে লেখা হতে পারে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হতে পারে। তো জাভা হচ্ছে অ্যান্ড্রয়েড যে একটা সোর্স কোড থাকবে সেই কোডটা লেখার একটা মাধ্যম, অন্য কোনো মাধ্যমও ইউজ করতে পারে, নট অনলি জাভা। তো এখন জিনিসটা হচ্ছে অ্যান্ড্রয়েড মানে কিন্তু জাভা না, এটা একটা মিসকনসেপ্ট। তাহলে জাভাটা হচ্ছে এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু অ্যান্ড্রয়েডের মধ্যে কী কী থাকতে পারে? অ্যান্ড্রয়েডের মধ্যে অনেক কিছু থাকতে পারে, যেমন হচ্ছে কার্নেল, লিনাক্স কার্নেল থাকবে, তারপরে হচ্ছে অনেক রকমের লাইব্রেরি এর মধ্যে থাকবে, ওই যে একটু আগে যে এপিআইয়ের কথা বললাম এপিআইগুলো থাকবে, তারপরে অনেক রকম অ্যাপসও থাকতে পারে, ঠিক আছে? মানে তো এই জিনিসটা হচ্ছে যে আপনাকে অ্যাপ্লিকেশান লেখার জন্য একটা মিডিয়া হচ্ছে জাভা, আর অ্যান্ড্রয়েড হচ্ছে কতগুলো জিনিসের সমষ্টি। এই হচ্ছে এখানে আমরা দেখলাম যে অ্যান্ড্রয়েড জিনিসটা কি, অ্যান্ড্রয়েডের কিছু ফিচার্স সম্বন্ধে আলোচনা হলো, আর অ্যান্ড্রয়েড সম্বন্ধে যেই জিনিসটা বলা হয় যে অ্যান্ড্রয়েডটা একটা জাভা, সেটা না, এটা একটা ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড্রয়েডের মধ্যে আরও জিনিসপত্র থাকবে, যেমন লাইব্রেরিও থাকবে, এপিআই থাকবে, কার্নেলগুলো থাকবে, এই জিনিসগুলো। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েডের বিভিন্ন রকম ভার্সন। তো এখানে অ্যান্ড্রয়েডের ভার্সন 1, 1.5 অনেক কিছু দেওয়া আছে, এবং সেই অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা ভার্সন একটা করে নাম দেওয়া আছে, আলফা, বিটা, কাপকেক এরকম। ললিপপও মনে একটা ছিল কোনো কালে। এই যে 4.4 কিটক্যাট, 5 হচ্ছে ললিপপ, এই যে এরকম। তো এরকম প্রত্যেকটা যে ভার্সনগুলো আছে, তো প্রত্যেকটা ভার্সনে হচ্ছে একটা নাম থাকবে আর ফিচার্স থাকবে। হ্যাঁ, তো আমরা যখন অ্যান্ড্রয়েড ভার্সন 1 আসলো, তারা হচ্ছে এরকম কিছু ফিচার্স দিয়ে দিল। হ্যাঁ, তারপরে হচ্ছে যখন 1.1 আসলো, তো নতুন একটা ভার্সনে আগের কোনো একটা ভার্সনে যদি কোনো বাগ আসে, বা ইউজারের কাছ থেকে যদি কোনো কমপ্লেন আসে, বা ইউজার রিভিউ থেকে যদি কোনো একটা ফিডব্যাক আসে, তখন সেটা পরের ভার্সনে যে আগেরগুলো তো থাকেই, ওই জিনিসগুলো জাস্ট আপডেট করা হয়, ঠিক আছে? মানে ওইগুলো একেবারে ডিলিট করে দিয়ে নতুন কিছু যে তৈরি করে এমনটা না, ওই জিনিসগুলোই থাকবে, এমনভাবে তৈরি করা যেন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা আসে, কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা আসে, এই জিনিসটা। তো প্রত্যেকটা ভার্সন আমরা যত একটার পর একটা ভার্সন যত এখানে আসতে আসে, প্রত্যেকটা দেখবেন যে নতুন নতুন কিছু কী বলে এটা, ফিচার্স অ্যাড হয়েছে, আগের তুলনায় কিছু ফিচার্স অ্যাড হয়েছে, অথবা আগের ফিচার্সগুলোতেই কোনো মডিফিকেশান আসছে, আপডেশন আসছে। আপনারা দেখবেন যে অনেক অ্যাপস ওপেন করার সময় এরকম আসে যে একটা আপডেট আপনার নিবে এখন, ঠিক আছে? তাহলে ওই আপডেটে যদি ক্লিক করেন তাহলে দেখা যাবে প্লে স্টোর থেকে নতুন করে আবার সেটা নামতে থাকে, এমন হয়তো অভিজ্ঞতা আছে আপনাদের। তারপর ওইটা ওপেন করার পর দেখবেন যে পুরো ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে, ভিতরে আগে যেরকমটা ছিল আগের মতো করে নাই, অনেকটা বিভিন্ন জায়গায় চেঞ্জ করে বলছে। এগুলো হচ্ছে ফিচার্সে ডেভেলপ করে নিয়ে আসা হয়, ঠিক আছে? এবং এটা এক একটা নতুন নতুন ভার্সন, প্রত্যেকটা অ্যাপসেরই এরকম হচ্ছে, যেমন দেখেন ভার্সন চেঞ্জ হয়, তেমন হচ্ছে ঠিক অ্যান্ড্রয়েডের মতো। তো অ্যান্ড্রয়েডে হচ্ছে এরকম এখানে 9 পর্যন্ত মনে হয় দেখানো আছে, হ্যাঁ 9 পর্যন্ত দেখানো আছে। অ্যান্ড্রয়েড 10, 11, 12, 13, 14 এরকম বিভিন্ন রকমের ভার্সন আপনার চলছে, এবং প্রত্যেকটাতে হচ্ছে নতুন নতুন ফিচার্স দিচ্ছে। তারপরে বেটার যে সিকিউরিটি একটু বেটার করার চেষ্টা করছে, পারফরমেন্স বেটার করার চেষ্টা করছে, তারপরে বাগ যদি আগে কোনো থাকে সে বাগগুলো ফিক্স করার চেষ্টা করছে, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরেন যে অ্যান্ড্রয়েড 12 যেটা আসলো, তো অ্যান্ড্রয়েড 12-এ হচ্ছে এমন সিস্টেম আসলো যে আপনি নতুন নতুন বিভিন্ন রকম ম্যাটেরিয়াল দিয়ে সেখানে আপনি ডিজাইন করার মতন অ্যাপ্রোচ আপনাকে দিচ্ছে। তারপরে অ্যান্ড্রয়েড 13 আপনার হচ্ছে নোটিফিকেশানগুলো, যে বিভিন্ন রকম নোটিফিকেশান পারমিশনগুলো যে আসে, যে আপনি ওখানে অ্যাক্সেস দিবেন কিনা। যেমন কোনো একটা অ্যাপস থেকে আপনাকে মাইক্রোফোন কিংবা ক্যামেরা, যেমন জুমে যখন আপনি জয়েন করতে চান, তখন দেখা যাবে যে আপনার নোটিফিকেশান দিচ্ছে যে আপনি এখানে ক্যামেরা পারমিশন দিবেন কিনা, বা মাইক্রোফোনের অ্যাক্সেস দিবেন কিনা, ঠিক আছে? তো এরকম যে নোটিফিকেশান পারমিশনগুলো আসছে পরে। তারপরে দেখা গেলো যে অ্যান্ড্রয়েড 14-এ আপনার ব্যাটারি অপটিমাইজেশন একটা সিস্টেম আসছে, যে 20%-এর পরে আপনার অনেক, ধরুন ফেসবুকে আপনি রিলস যখন করতে থাকেন, কী বলে ওটাকে, স্ক্রল করতে থাকেন, তখন দেখা যায় প্রত্যেকটা জিনিস মুভিং অবস্থায় থাকে, রানিং অবস্থায় থাকে। যখন আপনার এই ব্যাটারি ব্যাকআপ একদম শেষের দিকে, ঠিক আছে, 10%-এরও কমে ধরেন চলে গেল, তখন দেখা যাবে যে আপনার ওই রিলসগুলো যখন স্ক্রল করছে তখন ওগুলো কিন্তু আর রানিং অবস্থায় থাকে না,
থেমে যায়, ঠিক আছে। আপনি প্লে বাটন প্রেস করলেই কেবল ওইটা প্লে হচ্ছে, এরকম টাইপের অবস্থায় চলে যায়। তারপর হচ্ছে আপনার ব্যাটারি অনেক সময় ওই যে পাওয়ার সেভিং মোডে চলে যায় যদি কম হয়। তো এই যে অপটিমাইজেশনগুলো আসছে, এগুলো কিন্তু অ্যান্ড্রয়েডের একদম শুরু থেকে যে ছিল এমনটা না, মানে প্রত্যেকটা আপডেশনে কিছু না কিছু অ্যাড হয়েছে, কিছু না কিছু মানে চেঞ্জ হওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তো এই হচ্ছে পারফরমেন্স যে ইমপ্লিমেন্ট সেই জিনিসটা। তো এই হচ্ছে ব্যাপার। এরপর আমরা দেখবো হচ্ছে এই অ্যান্ড্রয়েড আর্কিটেকচার। ওকে, অ্যান্ড্রয়েড আর্কিটেকচার যেটা, সেটা এখান থেকে ক্লিয়ারলি মনে হয় বোঝা যাচ্ছে না ভিতরের লেখাগুলো। আপনারা যখন পিডিএফ ফাইলটা যখন ওপেন করুন তখন একটু জুম করলেই বোঝা যাবে। তো এটা যদি আমরা চিন্তা করি অ্যান্ড্রয়েড আর্কিটেকচার যেটা, তো অ্যান্ড্রয়েড আর্কিটেকচার হচ্ছে আপনার টোটাল 5টা লেয়ার এখানে থাকে। 5টা লেয়ারের মধ্যে হচ্ছে একদম যদি লো লেভেল থেকে চিন্তা করি তাহলে একদম লোয়েতে থাকে হচ্ছে আপনার লিনাক্স কার্নেল। তারপরে হচ্ছে আপনার একটা ওই যে HAL, হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার, এটা একটা। তারপরে থাকে হচ্ছে সিস্টেম রান টাইম লেয়ার। প্রত্যেকটা লেয়ার সম্বন্ধে আমরা দেখব। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশান ফ্রেমওয়ার্ক লেয়ার, আর লাস্টে থাকে হচ্ছে আপনার সিস্টেম লেয়ার, যেটা আমরা দেখতে পাই সামনে, যে আমাদের সামনে যেটা প্লে স্টোর থেকে নামাই বা আমরা যেই ফোনে যেটা থাকে আগে থেকে, যেমন ক্যামেরা, ক্যালেন্ডার, ইমেল, ডায়ালার, যেই অ্যাপসটা থাকে। তো এই জিনিসগুলো আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে থাকি। আর এইগুলো হচ্ছে পিছনে কী কাজ করছে, ঠিক আছে। আমাদের এগুলোর অ্যাপসের সামনে তো আমরা দেখছি ফ্রন্ট এন্ড থেকে বা ইউজার ইন্টারফেস থেকে, এদের ব্যাকে কী কাজ করছে, তো কীভাবে কাজ করছে, তো এইগুলোর পিছনে এই যে এতগুলো লেয়ার আছে, ঠিক আছে, এইগুলো হেল্প করেই এটা না চলছে। তো একদম ফার্স্ট থেকে যদি চিন্তা করি লিনাক্স কার্নেল, তারপরে হচ্ছে এই যে হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার প্রত্যেকটার মধ্যে। তো ফার্স্টে হচ্ছে যে লিনাক্স কার্নেল থেকে যদি চিন্তা করি, যে লিনাক্স কার্নেলটা একদম হচ্ছে বটম লেয়ারে, ঠিক আছে। তো লিনাক্স কার্নেল জিনিসটা কি, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের একদম ফান্ডামেন্টাল জিনিস বলা যায়, হ্যাঁ। যে এখানে যেমন বলছে যে এটা হচ্ছে একদম ফাউন্ডেশন অফ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম। কেন এটা? কারণ হচ্ছে যে আমার যেই অ্যাপসটা যে জিনিসগুলো ব্যবহার করবো, যেমন মেমোরি ইউজ করতে পারে, কিংবা হচ্ছে সিপিইউ আপনার ইউটিলাইজ করছে, কিংবা কোনো একটা ড্রাইভার দরকার পড়ছে, আপনার অ্যাপস ইউজ করার সময় আপনার ব্যাটারি খরচ হচ্ছে, কিংবা ওই এই অ্যাপসের জন্য সিকিউরিটি বা আরেকটা কি প্রোটেকশানের দরকার পড়ছে। তো এই জিনিসগুলো মানে অপারেটিং সিস্টেমের যত যা কাজ, ঠিক আছে, মানে মেমোরি কখন অ্যালোকেট হবে, সিপিইউতে কখন জায়গা পাবে, তার প্রোটেকশান অ্যান্ড সিকিউরিটি, কোনো ড্রাইভার যদি ইউজ করতে হয় কতক্ষণ সময় তাকে আমি অ্যালাউ করবো, তারপরে কোনো ব্যাটারি কতটুকু পর্যন্ত একটা অ্যাপসকে আমি ব্যাটারি ব্যাকআপ দিব, বা কতটুকু পর্যন্ত সে ব্যাটারি কনজিউম করবে। তো এই জিনিসগুলো হচ্ছে লিনাক্স কার্নেলের কাজ, ঠিক আছে। মানে কার্নেল মানে বুঝবো আমরা হচ্ছে অপারেটিং সিস্টেম এটা। ওকে, তাহলে এই জিনিসটা কখন কাজ করবে এই লিনাক্স কার্নেলটা শুরু হবে যখন আপনাদের ফোনের যে পাওয়ার বাটনটা যখন আছে, বা হচ্ছে যে স্মার্ট ডিভাইস যেটা আপনারা ইউজ করছেন, সেই স্মার্ট ডিভাইসের যখন পাওয়ার বাটনটা হিট করছে, আমরা ক্লিক করছি, ঠিক সেই মুহূর্তে এই লিনাক্স কার্নেলটা কমিউনিকেট করা শুরু করছে, ঠিক আছে। তার মানে এটাই হচ্ছে মেন জিনিস, লিনাক্স কার্নেলটাই মেন। যেমন আমরা যদি আমাদের ডিপার্টমেন্টের কথা বলি, ডিপার্টমেন্টের সব কিছু হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট চেয়ারম্যানকে কেন্দ্র করে, মানে যে কোনো ইস্যু হোক ডিপার্টমেন্ট চেয়ারম্যান সব কিছু হ্যান্ডেল করে, এরকম টাইপের। তো এই লিনাক্স কার্নেলটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য সেই চেয়ারম্যান টাইপের, মানে সব কিছুর কন্ট্রোল বা সব কিছু নির্ভর করেই বা তাকে কেন্দ্রিক তৈরি হচ্ছে এরকম। ওকে, নেক্সট লেয়ারটা হচ্ছে হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার, যেটাকে সংক্ষেপে বলে হচ্ছে HAL। তো HAL জিনিসটা কী করে, যে এটা হচ্ছে এক ধরনের ট্রান্সলেটার টাইপের, ঠিক আছে। ট্রান্সলেটার, আমরা যেমন ট্রান্সলেটার জিনিসটা কি, ধরেন কেউ একজন ইংলিশে কথা বলে, ইংলিশ যদি কেউ না বুঝে, ধরেন আমরা জাপানে যদি কথা বলি, জাপানে যে ইংলিশে কথা বলে দেখা যাবে যে কেউ মুখই খুলবে না, ঠিক আছে। তারা কিন্তু ইংলিশ পারে কিন্তু তাও ইংলিশে কথা বলবে না, এরকম একটা অবস্থা। তো তাদের জন্য কী হয়, যে একটা ট্রান্সলেটার দরকার হয়, যে আমি ইংলিশে কী বুঝছি বা ধরেন বুঝছে না, তো তার জন্য হচ্ছে একটা ট্রান্সলেটার দরকার হলো। সে ট্রান্সলেটার যে ওনাকে বলবে, উনি আবার তার ভাষায় বলবে, সে আবার আমাকে ইংলিশে বলে দেবে, এরকম টাইপের, এটাকে বলা হচ্ছে ট্রান্সলেটার। তো এই HALটা হচ্ছে এক ধরনের ট্রান্সলেটারের মতন কাজ করে। যেমন যদি কোনো একটা অ্যাপ যদি ক্যামেরা ইউজ করতে চায়, তাহলে সেই অ্যাপ কিন্তু ডিরেক্টলি সেই ক্যামেরাতে অ্যাক্সেস পাবে না। দেখা যাবে যে তাকে একটা
যেই ক্যামেরা যিনি আছে সেই ক্যামেরার সাথে তার একটা কমিউনিকেশনের দরকার পড়ছে, মানে একটা অ্যাপের সাথে আরেকটা ক্যামেরা কিন্তু এক ধরনের অ্যাপস, তার সাথে একটা কমিউনিকেশনের দরকার পড়ছে। তাহলে সেই অ্যাপসটা এই HL এর মাধ্যমে যে একটা ট্রান্সলেটর মিডিয়াটা আছে, ঠিক আছে, তো এইটার মাধ্যমে দেখা গেলো যে সেই ক্যামেরার কাছে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে যে আমি সেটা ইউজ করতে পারবো কি পারবো না, এরকম টাইপের। ঠিক আছে, তো এরকম সেটা ক্যামেরা হতে পারে বা ব্লুটুথ মডিউল হতে পারে। সেই জিনিসটা এক ধরনের ট্রান্সলেটারের মতন কাজ করে, যে আমি যে API ফ্রেমওয়ার্কগুলো যে ইউজ করব সেগুলো ইউজ করতে পারবো কিনা, সেই ক্যাপাবিলিটিটা আছে কিনা, সেটা হচ্ছে এটার মাধ্যমে চেক করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে যে অ্যান্ড্রয়েড রান টাইম যেটা আছে লেভেল 3-তে, যে এটা সিস্টেম রান টাইম লেয়ার, ঠিক আছে, যেটা হচ্ছে 3 নম্বরে আছে অ্যান্ড্রয়েড রান টাইম। তো এটার কাজটা কি? তো এটার হচ্ছে যে আমাদের যেই বিভিন্ন রকম লাইব্রেরিগুলো থাকবে, আমরা যেটা বললাম যে অ্যান্ড্রয়েড রান টাইম জিনিসটা হচ্ছে যে আমাদের সাথে হচ্ছে যে ইয়াটার বলে দিই একসাথে, লাইব্রেরি যেটা আছে সেটা, আর তার সাথে হচ্ছে রান টাইম যেটা। ওকে, এইখানে হচ্ছে দুটো, যে অ্যান্ড্রয়েড রান টাইম আর হচ্ছে নেটিভ সি বা C++ যে লাইব্রেরিগুলো আছে। তো এই লাইব্রেরিগুলো দরকার কেন পড়ছে? তো এই লাইব্রেরিগুলো হচ্ছে যে আপনার অপারেশনটাকে আরও ফাস্ট করে দিচ্ছে। আচ্ছা, লাইব্রেরি ইউজ করার দরকারটা পড়ছে এরকম যে অনেক কিছু আগে থেকেই যদি আপনার তৈরি করা থাকে, মানে আপনার যদি টেমপ্লেটটা রেডি করা থাকে, তাহলে দেখা যাবে সেই জিনিসটা আপনি ডিরেক্টলি ইউজ করতে পারছেন। ঠিক আছে, তো এরকম অনেক রকমের হচ্ছে মিডিয়া লাইব্রেরি থাকতে পারে। তারপরে হচ্ছে SQLite হয়তো আপনারা দেখছেন যে, তারপরে OpenSQL, OpenGL, তারপর এই জিনিসগুলো হচ্ছে আপনার বিভিন্ন রকম লাইব্রেরি। তো হ্যাঁ, তো এই লাইব্রেরিগুলো হচ্ছে আমরা ইউজ করি যাতে ডিরেক্টলি আমরা যখন কোডে ইউজ করব সেই কোডে যেন আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি। আর অ্যান্ড্রয়েড রান টাইম জিনিসটা কি? অ্যান্ড্রয়েড রান টাইম বা শর্টে এটাকে ART বলছে। তো এটা হচ্ছে যে আপনার যখন কোনো একটা রানিং অবস্থায় আছে, ঠিক আছে, কোনো একটা অ্যাপস যখন রানিং অবস্থায় আছে, সেটা যে কোনো ভার্সনে থাকে, সেই রান করার জন্য কতটুকু সময় সে লাগলো, ঠিক আছে, বা মেমোরি যখন ইউজ করছে কতটুকু মেমোরি ওটা যেমন হচ্ছে স্পেস নিচ্ছে, সেটাও যেমন এটা ক্যালকুলেশন করে। তারপরে হচ্ছে যে এটা রান করতে, মানে টোটাল ওই অ্যাপসটা রান করতে কতটুকু সময় নিচ্ছে, বা আরও কতটুকু হলে সেটা অপটিমাইজড অবস্থায় হবে। মানে আমাদের চেষ্টা যেমন থাকে যে রান টাইম যেন কম হয়, মেমোরি স্পেস যেন কম নেয়। তো সেই জিনিসগুলো হচ্ছে এটার মাধ্যমে উঠে আসে, যে কতটুকু জায়গা নিচ্ছে, কতটুকু তার সময় লাগছে পুরো প্রসেসটা কমপ্লিট করতে, এক্সিকিউশনটা কমপ্লিট করতে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা লাইব্রেরিটা দেখলাম, যেটা হচ্ছে আপনার যে ওই যেন আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি। ঠিক আছে, মানে হচ্ছে কোড ডিরেক্টলি দেওয়াই থাকে এখানে, সেই কোডটা আমি প্রয়োজন মতো বিভিন্ন জায়গায় ব্যবহার করবো, বিভিন্ন অ্যাপসের প্রয়োজনে। আচ্ছা, এরপরে দরকার পড়ছে হলো জাভা API ফ্রেমওয়ার্ক। আচ্ছা, তো ফ্রেমওয়ার্ক জিনিসটা কি? ফ্রেমওয়ার্ক জিনিসটা হচ্ছে অনেকটা যেমন হচ্ছে আমরা বিভিন্ন জিনিসের যেমন ফ্রেমওয়ার্ক ইউজ করি। ঠিক আছে, তো ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে এক ধরনের টেমপ্লেট টাইপের, ওরকমই টাইপের একটা, মানে হচ্ছে যেমন ধরেন আপনার পেমেন্টের জন্য যেমন আমরা যেমন গেটওয়েগুলো ইউজ করি, বা বিভিন্ন রকম APIগুলো আছে, বা হ্যাঁ, পেমেন্টের জন্য মানে ওয়েবসাইট যখন আমরা ক্রিয়েট করি তখন যেমন একটা দরকার পড়ে, হ্যাঁ, পেমেন্টের জন্য গেটওয়ের জন্য ইউজ করি, তো সেটা যেমন আমরা ডিরেক্টলি কল করে নিতে পারি। এগুলো অবশ্য অনেক সময় পেড ভার্সন দরকার পড়ে। তাছাড়া আরও যেমন আগে যেমন বললাম যে ক্যামেরা API, ব্লুটুথ API, লোকেশন API, এগুলো তো হচ্ছে আগে থেকেই অ্যান্ড্রয়েডে আসেই। তো সেই অ্যান্ড্রয়েডগুলো আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি। তো এই জাভা API ফ্রেমওয়ার্কগুলো হচ্ছে একদম ডেভেলপার লেভেলের ইউজের জন্য। ঠিক আছে, তারা যেন এগুলো ব্যবহার করতে পারে। যেমন ধরেন আমি যদি কোনো একটা যেমন আমরা হচ্ছে এই যখন মার্কআপের কোর্সটা করছিলাম, তখন আমরা যেমন ওই একটা বাটন HTML ক্রিয়েট করে জাভা স্ক্রিপ্টে সেটাতে যেমন ইউজ করতে পারছিলাম, জাভা স্ক্রিপ্টের কোডটা রান হচ্ছিলো। আমরা যখন বাটন ক্লিক করছিলাম তখন জাভা স্ক্রিপ্টের একটা কোড ওইটার ব্যাক এন্ডে রান করছিল। ঠিক এরকম টাইপের যদি আমরা যখন কোনো ক্যালকুলেটর টাইপের কিছু একটা ইউজ করি, ঠিক আছে, আমরা যেমন ফোনে ক্যালকুলেটর ইউজ করি, সেই ক্যালকুলেটরের যে বাটনগুলো আমরা প্রেস করি তারও পিছনে কিন্তু কিছু না কিছু কোড কাজ করছে। ঠিক আছে, তার মানে ওই বাটনটা কিভাবে কাজ করবে, ওটার ব্যাকে কীভাবে কাজগুলো হবে,
এটাও কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন রকম ফ্রেমওয়ার্ক থেকে চলে আসছে। সবগুলো কোড কিন্তু আপনার ডেভেলপার করছে না। বিভিন্ন জায়গায় দেখা গেলো যে কিছু সুডো কোড বা হচ্ছে যেখানে বলছে যেমন বিল্ডিং ব্লক কোড আপনার করে দেওয়া থাকে, সেগুলো ডিরেক্টলি আপনার কোডে হচ্ছে রিইউজ করে। ঠিক আছে, তো এই যে রিইউজ করা, এটাকে বলা হচ্ছে এক ধরনের ফ্রেমওয়ার্ক, যেটা আপনার হচ্ছে আলাদা করে নতুন করে স্ক্র্যাচ থেকে আপনার নিয়ে আসতে হচ্ছে না বা আলাদা করে কোড করতে হচ্ছে না। এটা হচ্ছে আপনি দেখা যাবে যে ডিরেক্টলি ইউজ করতে পারছেন। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্টে যেটা, সেটা হচ্ছে সিস্টেম অ্যাপ, যেটা আমরা হচ্ছে চোখের সামনে দেখতে পাই। ঠিক আছে, চোখের সামনে যেটা দেখতে পাই ফার্স্টে, ধরেন ক্যামেরা থাকলো বা কন্ট্যাক্ট। আমরা যদি একটা ফোনে ওই পাওয়ার বাটন ক্লিক করার পর অ্যাপসটা যদি বের করে দেখি, শুরুতেই কী আসে যে ফোন, মানে যেখান থেকে আমরা বিভিন্ন রকম কন্ট্যাক্ট লিস্ট বা কাকে কাকে কল করছি, কল লগ, এগুলো দেখা যায়। তারপরে ক্যামেরা, কন্ট্যাক্টস, ক্লক, SMS, সেটিংস। ঠিক আছে, মানে এই জিনিসগুলো হচ্ছে, তারপরে ক্যালকুলেটর, এই জিনিসগুলো হচ্ছে কমন। মানে যেই জিনিসই আপনি ইউজ করেন, আপনি যদি আইফোন ইউজারও হন কিংবা অ্যান্ড্রয়েড ইউজারও হন, সবার ক্ষেত্রে দেখা যাবে যে সেম জিনিসই দেখা যায়। মানে আপনার সিস্টেম অ্যাপ লেভেলে এসে সবারটা একরকম হয়ে গেছে। মানে এটা হচ্ছে একদম ব্রড ভার্সন, মানে সামনে আমরা যেটা দেখি, আর পিছনে হচ্ছে এগুলো, আগের লেয়ারগুলো হচ্ছে এগুলোর পিছনে কাজ করছে, এই অ্যাপসগুলোর পিছনে। তার মানে হচ্ছে আপনারা যদি কোশ্চিন এমন হয় যে সিস্টেম আর্কিটেকচার সম্বন্ধে লিখার, তাহলে এই 5টা লেয়ারের নাম উল্লেখ করে 2-1 লাইন আপনারা যা এইটুকু বুঝলেন ওইটুকু লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা সম্বন্ধে লিনাক্স কার্নেল, তারপরে হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার, আর তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড রান টাইম, তারপরে লাইব্রেরি, তারপরে API ফ্রেমওয়ার্ক, লাস্টে হচ্ছে সিস্টেম অ্যাপস। এই কয়টা জিনিস। ওকে, এরপরে হচ্ছে যদি এই প্রত্যেকটা জিনিসের কথা যদি আমরা একটা রেস্টুরেন্টের কথা চিন্তা করি, মানে আমরা যে আর্কিটেকচারটা দেখলাম, সেই আর্কিটেকচারটা হচ্ছে একদম উপরের লেভেলে কী ছিল, সিস্টেম অ্যাপ। ঠিক আছে, তাহলে যদি একটা রেস্টুরেন্টের সাথে এটা তুলনা করি, তাহলে এটাকে বলা যায় হচ্ছে একটা কাস্টমার। কাস্টমারটা কী খাইতে চায় কাকে জানাবে, ওয়েটারকে জানাবে, সেটা দেখা গেলো যে এই লেয়ার। সেই ওয়েটার আবার কাকে যে জানাবে, শেফকে যে জানাবে যে কী খাইতে চাচ্ছে, কী বানাইতে হবে। শেফ তখন কিচেনে যাবে, কিচেনে যাওয়ার পরে এটা হচ্ছে সেই গ্যাস স্টোভ, মানে যেখানে আর কি জিনিসপত্রগুলো রান্নাবান্নাগুলো হবে। ঠিক আছে, মানে এই যে একটা লেয়ার, সেই কাস্টমার থেকে শুরু করে ওয়েটার পার করলো, শেপে গেলো, শেপ কিচেনে গেলো, কিচেন থেকে সে গ্যাস স্টোভে যে সেই জিনিসটা প্রসেস করার চেষ্টা করলো, সেখানে রান্নাবান্নাগুলো হবে। তো এই সব কিছু মিলেই, মানে এই টোটাল আর্কিটেকচারটা মিলেই হচ্ছে একটা অ্যান্ড্রয়েড তৈরি হচ্ছে। ওকে, তো এইভাবেই যদি দেখি, তাহলে যে শুরুতে ইউজার, তারপরে অ্যাপস, তারপরে হচ্ছে জাভার API, লাইব্রেরি, তারপরে যে লাস্টে হার্ডওয়্যার অ্যাপ্লিকেশন অ্যাবস্ট্রাকশন লেয়ার, লিনাক্স কার্নেল, আর তারপরে আমাদের যে ফোনটা আছে, মানে এইগুলোর মধ্যে হচ্ছে একটা রিলেশন তৈরি করছে এই আর্কিটেকচারগুলোর মাধ্যমে। ওকে, এরপরে হচ্ছে আমরা যেটা দেখব যে এই যে অ্যান্ড্রয়েড বা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট যে করব, এটার ক্ষেত্রে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনার এই ডেভেলপমেন্টকে কী করে, ওটা এফেক্ট করে। ঠিক আছে, মানে চ্যালেঞ্জ আছে। তো এই জিনিসগুলো কী কী, এই জিনিসগুলো হচ্ছে যদি আপনার প্রসেসিংটা, মানে সিপিইউটা যদি খুব লো টাইপের হয়। ঠিক আছে, যদি ধরেন কম দামি ফোন হলে ওটার যে সিপিইউটা থাকবে, যে প্রসেসর যেটা থাকবে, সেই প্রসেসর ইউনিটটা দেখা যাবে যে খুব ভালো আপনাকে সাপোর্ট দিচ্ছে না। তখন ধরেন আপনি সেই ওই ফোনে আপনি অনেক ভারী, অনেক বড় এমবি হচ্ছে, অনেক বড় সাইজের একটা এমবির যদি একটা অ্যাপস নামান, তাহলে দেখা যাবে সেটা রান করা ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আবার হচ্ছে র্যামটাও গুরুত্বপূর্ণ, যে আপনার ফোন এমন হতে পারে যেটার র্যাম মাত্র 2 GB। তো এই 2 GB র্যামের জন্য অনেক বড় বড় যেগুলো অ্যাপস, হেভি অ্যাপস যেগুলো, সেগুলো দেখা যাবে ক্র্যাশ করবে। ঠিক আছে, ওই যে একটাকে যেটা বললাম যে অ্যাপ ক্লোজ করতে বলবো, অনেক সময় দেখা যাবে যে আপনার এমন একটা ফোন, যে ফোনে হচ্ছে র্যাম এতই কম যে হোয়াটসঅ্যাপটা সেখানে সাপোর্ট দিচ্ছে না, বারবার বের হয়ে যাচ্ছে, একটু পরপর বের হয়ে যাচ্ছে। বা হোয়াটসঅ্যাপ তো হচ্ছে আপনার যে মেসেজগুলো আছে সেগুলোকে স্টোর করে রাখে, ব্যাকআপ ফাইল করে রাখে, তাহলে দেখা যাবে যে ওটা অনেক ভারী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এর ফলে যত বেশি এখানে থাকবে ব্যাকআপ স্টোরেজ, যত বেশি হবে তত দেখা যাবে যে ওটার ক্র্যাশ করার পসিবিলিটি বা হচ্ছে না চলা, মানে হোয়াটসঅ্যাপটা সাপোর্ট দিবে না, এরকম একটা পসিবিলিটি বাড়তেই থাকবে। ওকে, এরপরে হচ্ছে যে যদি আপনার ফোনের স্ক্রিনটা ছোট হয়,
আগেকার যে ফোনগুলো ছিল যে কিছুটা পোর্শন থাকতো হচ্ছে বড় স্ক্রিন, নিচে আবার বাটনের মতো থাকতো। আর এখন তো ম্যাক্সিমাম ফোন অনেক 10,000 টাকার কম দামের ফোনেও দেখা যায় যে ফুল স্ক্রিন, পুরোটাই টাচ স্ক্রিন। তো এমন যদি হয় যে ছোট স্ক্রিন, তো ছোট স্ক্রিনের জন্য অনেক অ্যাপস থাকতে পারে এরকম ডেভেলপমেন্টের পরে, যেগুলো হচ্ছে যে রেসপন্সিভ না, ঠিক আছে, যে ইউজার ইন্টারফেস ওই অ্যাপসের জন্য যেভাবে তৈরি করা হয়েছে সেগুলো হচ্ছে রেসপন্সিভ না। আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করব তখন দেখা যাবে যে ওখানে কিন্তু ডিভাইস সিলেক্ট করে দেওয়া যায়, মানে দেখা যায় যে কোন ডিভাইসে কেমন টাইপের হচ্ছে আপনার ইউজার ইন্টারফেস আসবে, ঠিক আছে। পিক্সেলেরও অনেক রকম ভার্সন আছে, তো সেটার মাধ্যমে দেখা যাবে যে কীরকম ইউজার ইন্টারফেস আসবে। তো যদি এমন টাইপের হয় যে স্মল স্ক্রিন অনেক, কিন্তু ওটার ইউজার ইন্টারফেস অনেক বড়, তখন দেখা যাবে যে ওখানে রেসপন্সিভ হবে না, বা ওটাকে সাপোর্টও করছে না, এরকম হতে পারে। তো স্মল স্ক্রিনটাও একটা ফ্যাক্টর। তারপরে হতে পারে যে ব্যাটারি জিনিসটা কি, যে এমনভাবে কোডিং করা আছে যে ব্যাটারি অপটিমাইজেশন জিনিসটা চিন্তা করা হয়নি এখন। ওই জন্য অ্যান্ড্রয়েডের যত ভার্সন আসছে নতুন নতুন, প্রত্যেকটাতেই ব্যাটারি অপটিমাইজেশন জিনিসটা চিন্তা করা হচ্ছে, যেন এমন অ্যাপসগুলো তৈরি করা বা এমনভাবে তৈরি করা হচ্ছে বা কোডগুলো করা হচ্ছে যেন এই ব্যাটারি লাইফটা ভালো থাকে, ঠিক আছে। বা হচ্ছে আমরা যেমন ধরেন নর্মালি আমাদের লোকেশন, যে ফোনের যে লোকেশনটা থাকে সেটা ধরেন আমাদের ইউজ করা দরকার পড়ছে না। লোকেশনটা আমরা কখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি, ধরেন কোনো একটা রাইড শেয়ারের জন্য ইউজ করছি তখন দরকার পড়ছে, কিংবা ম্যাপসে যাচ্ছি তখন আমার লোকেশনটা অন করা দরকার পড়ছে। তারপরেও যদি আমি লোকেশনটা অন করে রাখি তাহলে সেই জিনিসটাকে আপনার ব্যাটারি লাইফটাকে কন্টিনিউয়াসলি রিডিউস করবে কি না? অবশ্যই করবে, কারণ সেটার পিছনেতে কাজ করছে জিপিএস, কাজ করছে আপনি কোথায় আছেন না আছেন এটা ট্র্যাক করছে কীভাবে, জিপিএসের মাধ্যমে। সুতরাং লোকেশনটা অন থাকা মানেই ব্যাটারি লাইফ রিডিউস করবেই। আপনি কিছু অন করেন না করেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ব্যাটারিটা কমতে আসে, ঠিক আছে। তো যদি এমনভাবে এই জিনিসগুলো কোডিং করা হয় এই যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে, যেগুলোর ব্যাটারি অপটিমাইজেশনের জন্য কোনো চিন্তা করা হয়নি, সেই জিনিসটাই নাই, তাহলে দেখা যাবে যে অনেক ডিভাইসে সেটার জন্য সাপোর্টিভ হবে না। তারপরে কী হতে পারে যে ইন্টারনেট প্রবলেমস, এমন অনেকগুলো অ্যাপস থাকতে পারে না যেগুলোতে ইন্টারনেট ছাড়া চলেই না, ঠিক আছে। যেমন হচ্ছে ফেসবুকে আপনি যদি ইন্টারনেট সাপোর্ট না দেন, কিংবা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এই জিনিসগুলো তো ইন্টারনেট সাপোর্ট ছাড়া চলবে না, ঠিক আছে। না থাকলে কি আমরা জাস্ট আগে কতদূর পর্যন্ত ইন্টারনেট ছিল সেই পর্যন্ত দেখতে পারবো, নতুন কোনো কিছু আসবে না। নেট আবার যখন চালু করবো তখন আসবে। সুতরাং যদি প্রত্যেকটা অ্যাপস এমন টাইপের করে তৈরি করা হতো যে এটার অফলাইন সিচুয়েশানও সাপোর্ট দিবে তাহলে সেটা হইতো। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় যে যদি নেটওয়ার্ক স্লো হয়ে যায় তাহলে দেখা যাবে যে অ্যাপসটা স্লো হয়ে গেছে, কিংবা নেটওয়ার্ক আনঅ্যাভেলেবল হয়ে গেলে অ্যাপসটাও আনঅ্যাভেলেবল হয়ে গেছে। সুতরাং এই জিনিসটাও কিন্তু একটা ফ্যাক্টর যে অনেক অ্যাপসের জন্য ইন্টারনেটটা মাস্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে যে যদি সিকিউরিটির কথা চিন্তা করি, সিকিউরিটির কথা সব অ্যাপসের জন্য অ্যাপ্লিকেবল না, তবে অনেক ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। যেমন যদি আমরা নিজেদের ফেসবুকের কথা চিন্তা করি, এখানে একটা সিকিউরিটি মেজার আছে, বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, তার সাথে সবচাইতে বেশি সিকিউরিটি মেজার দরকার পড়ে হচ্ছে আপনার যেই ব্যাংক রিলেটেড যদি কোনো অ্যাপস ইউজ করেন, ঠিক আছে, সেখানে হচ্ছে সবচাইতে বেশি প্রোটেকশন দরকার। আপনার যে পাসওয়ার্ডটা দেওয়া হচ্ছে সেই পাসওয়ার্ডটা এনক্রিপ্ট করা হচ্ছে, তারপরে হচ্ছে যে সেখানে অনেক কিছু অ্যাবস্ট্রাকশন করা হচ্ছে, অনেক কিছু হাইড করা হচ্ছে, ইভেন আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর আপনার থেকে অনেক কিছু হাইড করা হচ্ছে, ঠিক আছে। মানে আপনার যতটুকু দেখা দরকার ততটুকু আপনি দেখতে পাচ্ছেন, বাকিগুলো হাইড করছে। তো এই জিনিসগুলো হচ্ছে এক একটা সিকিউরিটি মেজার। তো এই যে প্রত্যেকটা জিনিস, যতটুকু বললাম, সিকিউরিটি, তারপরে ইন্টারনেট, ব্যাটারি, স্মল স্ক্রিন, তারপর হচ্ছে র্যামের যে সমস্যা, তারপরে হচ্ছে যে প্রসেসিং, ভালো একটা প্রসেসিং যদি না থাকে, তো এই জিনিসগুলো হচ্ছে এক একটা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ফ্যাক্টর, যেগুলো একটা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট যখন আমি করতে যাব তখন এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। ওকে, এই জিনিসগুলো যদি আমরা আবার সেই ধরেন আমি একটা ফুড ডেলিভারি অ্যাপ যদি ক্রিয়েট করতে চাই, তাহলে আমার কী কী জিনিস দরকার পড়ে? আমাকে বিজনেস লজিকটা ভালো মতো বুঝতে হবে। যখন এখানে যেমন বলছে যে আমি যখন ডেভেলপ করছি, ডেভেলপ করার আগে এই জিনিসগুলো আমি চিন্তা করলাম আমার এই জিনিসগুলো সাপোর্ট করছে কি না। যখন আমার মোটামুটি ডেভেলপমেন্ট লেভেলে আসে তখন আমাকে চিন্তা করতে হবে যে এটার বিজনেস লজিকটা কীরকম। বিজনেস লজিক বলতে বোঝায় যে আমার কী কী জিনিস লাগবে।
আমি যদি ফুড ডেলিভারি অ্যাপস ক্রিয়েট করি তাহলে আমার কী কী জিনিস নিয়ে চিন্তা করা দরকার? চিন্তা করা দরকার যে রেস্টুরেন্ট আমার আছে কি না, যে কে ডেলিভারি করবে সেই ডেলিভারি বয় আছে কি না, তারপরে হচ্ছে আমার রেস্টুরেন্ট আছে, ডেলিভারি বয় রেডি আছে কিন্তু কাস্টমার নেই, তাহলে তো হবে না। কাস্টমারের জন্য একটা ইন্টারফেস তাহলে আমাকে তৈরি করতে হবে। তারপরে কাস্টমার যেন তার অর্ডারটা ট্র্যাক করতে পারে সেটার একটা ব্যবস্থা রাখতে পারে, যে সে যেন দেখতে পায় অর্ডার প্লেস করার পরে তার লোকেশন কোথায় দেখাচ্ছে, কত দূর আসছে, যে ডেলিভারি নিয়ে আসছে সে এখন কোথায়, বা ডিসপ্যাচ হয়েছে কিনা সেই জিনিসটা, পার্সেলটা ডিসপ্যাচ হলো কিনা। তো এই জিনিসগুলো ট্র্যাক করার জন্য একটা আপনার মিডিয়া থাকতে হবে। তারপরে হচ্ছে আরেকটা কী জিনিস, পেমেন্ট অপশান, যে আমি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারছি কিনা, এরকম একটা অপশান থাকতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা দেখবো হচ্ছে যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট টুলস। আমরা এই পর্যন্ত হচ্ছে কী কী জিনিস ফ্যাক্টর করে, তারপর সেটা হচ্ছে ডেভেলপিংয়ের আগে, ডেভেলপ করার পরে বা রানিং অবস্থায় কী কী জিনিস চিন্তা করলাম সেটা হচ্ছে এখানে দেখলাম। এরপর হচ্ছে যখন অ্যান্ড্রয়েড ডেভেলপ করব তার জন্য কী কী জিনিস লাগবে সেটা হচ্ছে এখানে দুইটা জিনিস মেনলি, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এসডিকে আর একটা হচ্ছে জাভার জেডিকে, দুটো জিনিস লাগে। তো ফার্স্ট হচ্ছে অ্যান্ড্রয়েড এসডিকে, যেটা সেটাকে বলা হয় হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। ঠিক আছে, তো এই সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট জিনিসটা কি, যেটা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের জন্য যা যা কিছু দরকার, কী কী জিনিস দরকার সেটাই হচ্ছে এখানে বলে দিচ্ছে। যে আপনার হচ্ছে আগে যেটা দেখালাম এপিআইস দরকার, লাইব্রেরিজ দরকার, ঠিক আছে, তো ডিবাগিং টুলস দরকার। তারপর ইমুলেটর কী জিনিস এটা আমরা পরে দেখব, ইমুলেটর, গ্র্যাডলার, এগুলো কী জিনিস আমরা হচ্ছে একটু পরে দেখছি। তারপর হচ্ছে যে ডকুমেন্টেশনের জন্য একটা লাগবে, কারণ হচ্ছে ডকুমেন্টেশন দরকার এর জন্য যে আপনি একটা অ্যাপস ডেভেলপমেন্ট করতে করতে ধরেন ওই কোম্পানি থেকে চলে গেলেন, পরে যদি আপনার সেই কোড থেকে আরও আরেকজন করতে চায়, তাহলে আপনি যদি ডকুমেন্টেশন করে রেখে যান তাহলে সে কিন্তু সেখান থেকে একটা ধারণা পাবে যে কতদূর পর্যন্ত কাজ হয়ে গেছে বা কোথায় কোন কোডে আপনি কী করে গেছেন। সুতরাং এই ডকুমেন্টেশন দরকার, এপিআই, লাইব্রেরি, ইমুলেটর, ডকুমেন্টেশন, ডিবাগিং টুলস। ঠিক আছে, তো এই সব কিছুর একটা টুল বক্স হচ্ছে এসডিকে, অ্যান্ড্রয়েড এসডিকে জিনিসটা। আর এরকমই হচ্ছে আরেকটা জাভার জন্য লাগে। আচ্ছা, সেটা হচ্ছে এখানে একটা দেওয়া আছে, এখানে কী কী জিনিসে সাপোর্ট দিচ্ছে। সেটা হচ্ছে জেডিকে, যেটাকে আমরা বলছি হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। ঠিক আছে, তো জাভা ডেভেলপমেন্ট কিট হচ্ছে জেডিকে। তো এটা দরকার কেন, আমরা যেই জাভা কোডগুলো রান করি বা করব সেটা যে কম্পাইল করতে হয়, সে কম্পাইলারের জন্য হচ্ছে এটা দরকার পড়ে জেডিকে জিনিসটা। আচ্ছা, আপনারা যারা জাভা অনেকে রান করছেন এরা হচ্ছে কোথায়, অনলাইনে করছেন নাকি নেটবিনসের মাধ্যমে করছেন হয়তো অনেকে, কোডগুলো জাভার কোডগুলো ওটার মাধ্যমে করা যায়। তো সেখানে যেই কম্পাইলার হিসাবে এটা থাকছে, তো এখানে আপনার কী কী জিনিস কন্টেন্ট করবে, যে কম্পাইলার থাকবে, তারপরে ধরেন ওই বিভিন্ন রকম লাইব্রেরি থাকবে আর কি, লাইব্রেরি থাকে। তারপরে হচ্ছে জেভিএম, যেটা হচ্ছে ডেভেলপমেন্ট মেশিন হিসেবে কাজ করে, ভার্চুয়াল মেশিন হিসেবে, জাভা ভার্চুয়াল মেশিন। হ্যাঁ, জেভিএম যেটাকে বলছে, এটা এক ধরনের ডেভেলপমেন্ট মেশিন, জাভার যেই অ্যাপ্লিকেশনটা আছে সেটার একটা ইন্টারপ্রেটার হিসেবে কাজ করে। তারপরে যদি আমরা এই জেডিকে ইউজ না করে দেখা যাবে যে জাভা প্রোগ্রামটা জাস্ট লিখাই হবে, সেটা মানে পরিপূর্ণভাবে বিল্ড করা সম্ভব হয় না। ঠিক আছে, তো এর জন্য হচ্ছে আমার এই জিনিসটা লাগছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য হচ্ছে আইডি দরকার, যেটা আমরা ওই অ্যান্ড্রয়েড স্টুডিও, যেটা আমরা ডিরেক্টলি হচ্ছে গুগল থেকেই, এটা হচ্ছে একটা অফিসিয়াল আইডি আর কি, মানে গুগল থেকে আমরা জাস্ট যদি করি, কী বলে ওটাকে সার্চ করি অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড, সেখান থেকে আপনারা যেটা উইন্ডোজ ইউজ করেন উইন্ডোজের জন্য নামাতে পারবেন। 64 বিট, 32 বিট, যে কোনো ধরনের সিস্টেমের জন্য আলাদা আলাদা করা আছে। তারপরে হচ্ছে এটা কি লিনাক্স যারা ভার্সন ইউজ করেন তাদের জন্য আলাদা আছে। ঠিক আছে, মানে উইন্ডোজ 10-এর জন্য আলাদা একটা কী বলে ডাউনলোডের লিঙ্কই আছে। ঠিক আছে, ওই অনুযায়ী হচ্ছে আমরা পরের স্লাইডে দেখবো যে কীভাবে হচ্ছে ওটাকে ডাউনলোড করা যায়। ওকে, তো এই অ্যান্ড্রয়েড স্টুডিও হচ্ছে যে আমরা যে অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য যেই জিনিসপাতিগুলো ইউজ করব বা যেভাবে ব্যবহার করব জিনিসগুলো, সেই জিনিসগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা হেল্প করবে জিনিসটা লিখতে। ঠিক আছে, তো মানে এটা হচ্ছে আমার এক ধরনের কোড এডিটর হিসেবে কাজ করবে, সাথে ইমুলেটর হিসেবে দেখাবে। ওই যেটা বললাম যে আমরা মোবাইলের ভার্সন হিসেবে আমরা দেখতে পাবো, আমরা যেমন ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা দেখছি না যে বিভিন্ন রকম ট্যাবে কীরকম সেটা রেসপন্সিভ হচ্ছে কিনা, কিংবা ল্যাপটপের জন্যই
হচ্ছে কিনা, মানে বিভিন্ন রকম স্ক্রিনের জন্য আমরা যেমন চেক করতে পারতাম, সেরকম হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে সেই ইমুলেটর জিনিসটা আমরা দেখতে পাবো যে এখানে এরকম কোড দেওয়ার পরে বা এরকম জিনিস ইউজ করার পরে সেটা দেখাচ্ছে কীরকম, বা এটা যখন অ্যাপসটা আমি রান করবো তখন কীরকম দেখাবে, ইউআই ডিজাইনটা কীরকম হবে। ঠিক আছে, তারপর যদি গ্রেডাল বিল্ড সিস্টেম, তারপরে গিট সাপোর্ট, তারপরে বিভিন্ন রকম পারফরমেন্স প্রোফাইলিং কীরকম, এগুলো সব কিছু উঠতে থাকে অ্যান্ড্রয়েড স্টুডিওর ওখানে পিছনে। তো এই জিনিসগুলো হচ্ছে এখানে বলছে, মানে পয়েন্ট আকারে সব কিছু, যে কোড এডিটর হিসেবে আমরা যেমন ইউজ করছি, ইমুলেটর হিসেবে ইউজ করতে পারছি, ইউআই ডিজাইন টুলস হিসেবে থাকছে। তারপরে যদি কোনো ডিবাগিংয়ের দরকার পড়ে, পারফরমেন্স প্রোফাইলিংয়ের যদি আসে, সেই জিনিসগুলো হচ্ছে এখানে থাকবে। তারপর ভার্সন কন্ট্রোলের জন্য গিটের সাপোর্ট হিসেবে চলে যাবে, মানে গিট থেকে যেমন আমরা কোনো কিছু ক্লোন করে নামাইতে পারি, অ্যান্ড্রয়েড স্টুডিও থেকেও মানে অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে ডিরেক্টলি হচ্ছে গিট থেকে আপনি নামাইতে পারবেন জিনিসগুলো। মানে আপনার যদি গিট হাবে কিছু থাকে, সেই গিট হাব থেকে ওইটার রিপোজিটরি যদি আপনি ডিরেক্ট কপি করে বসাই দেন, তাহলে দেখা যাবে যে ওটা আপনার রান করবে এরকম। ঠিক আছে, মানে ভার্সন কন্ট্রোল একটা ইন্টিগ্রেশন এটাতে সাপোর্ট করে। নেক্সট হচ্ছে আমরা দেখব অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের বিভিন্ন রকম কম্পোনেন্টস। ঠিক আছে, তো কম্পোনেন্টসগুলো আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে কোথাও বুঝতে? উপরেরগুলো হ্যালো আলমগীর, শোনা যাচ্ছে নাকি রিচেবল না নাকি? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত কি সমস্যা আছে কোনো? না স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমাদের মোটামুটি জানাশোনা সব কিছুই ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে এখান থেকে যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বিভিন্ন রকম কম্পোনেন্টগুলো কী কী সেটা হচ্ছে আমরা এখানে দেখব। তো কম্পোনেন্টগুলো হচ্ছে এখানে দেখেন বলাই আছে, সেটা হচ্ছে যে অ্যাক্টিভিটিস, ভিউজ বা ইউজার ইন্টারফেস, ইন্টেন্স, সার্ভিস, কন্টেন্ট প্রোভাইডার, ব্রডকাস্ট রিসিভার। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা এক্সপ্লেনেশন আছে, এবং বলা হচ্ছে যে প্রথম যেই তিনটা জিনিস আছে, মানে 6টা কম্পোনেন্ট এখানে টোটাল, প্রথম তিনটা যেটা অ্যাক্টিভিটিস, ইউজার ইন্টারফেস এবং ইন্টেন্স, এই কয়টা সেটা যে ধরনেরই অ্যাপস হোক সেটা থাকবে, এই তিনটা বৈশিষ্ট্য থাকে, এই তিনটা কম্পোনেন্ট থাকতে হবে। এরপরে হচ্ছে সার্ভিসেস, তারপরে কন্টেন্ট প্রোভাইডার, ব্রডকাস্ট রিসিভার, এটা হচ্ছে অ্যাপ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, বা কোনোটাতে থাকতে পারে কোনোটাতে নাও থাকতে পারে, উপরে তিনটা থাকবেই এরকম একটা অবস্থা হচ্ছে। তো ফার্স্টে যেটা হচ্ছে অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটি জিনিসটা আসলে কি? অ্যাক্টিভিটি জিনিসটা হচ্ছে যে মানে বিভিন্ন রকম যে স্ক্রিনটা আমরা যে দেখতে পাই, সেই স্ক্রিনের মধ্যে যে কাজগুলো হচ্ছে, ঠিক আছে, যেমন হচ্ছে কোনো একটা ধরেন কোনো একটা অ্যাপসের মধ্যে আপনি ঢুকলেন, সেখানে ফার্স্টে হচ্ছে লগ ইন একটা স্ক্রিন আসলো, সেই লগ ইনের মাধ্যমে আপনি যখন ক্লিক করছেন, যেমন ফেসবুকের ক্ষেত্রে যদি চিন্তা করি, ফার্স্টে আপনার লগ ইন অপশানটা আসলো, সেখানে ক্লিক করেন, তারপর আপনার হচ্ছে একটা হোম স্ক্রিন বা প্রোফাইল স্ক্রিন সেটা আসলো, তারপরে হোম স্ক্রিন এক ধরনের হবে, প্রোফাইল স্ক্রিন আরেক ধরনের হবে, তারপরে সেটিংসে যখন যাবেন সেটিংসের স্ক্রিন আরেক ধরনের হবে। তো এই জিনিসগুলো মানে এক একটা স্ক্রিনে যে এক এক রকম কাজগুলো হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিভিটি। ঠিক আছে, মানে প্রত্যেকটা স্ক্রিন এক একটা অ্যাক্টিভিটি। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমরা চিন্তা করি যে আচ্ছা একটু নিচে দেখি কী কী আছে। আচ্ছা, অ্যাক্টিভিটিস, তারপরে ব্রডকাস্ট রিসিভার, এই জিনিসগুলো এখানে বলছে। আচ্ছা, অ্যাক্টিভিটিস গেল। অ্যাক্টিভিটিসের পরে যদি আমরা একটু লেআউট নিয়ে চিন্তা করি, লেআউট জিনিসটা কি? লেআউট জিনিসটা হচ্ছে ধরুন অ্যাক্টিভিটিসের সাথে এটা রিলেটেড, যে একটা স্ক্রিন আমরা বললাম অ্যাক্টিভিটি, সেই স্ক্রিনটা কেমন দেখাবে। যেমন ধরেন আপনার স্ক্রিন বের করার পরে শুরুতেই হচ্ছে সেখানে কোনো ইমেজ থাকবে কিনা, কোনো টেক্সট থাকবে কিনা, বা এই ইমেজটা যদি থাকে সেই ইমেজের পজিশনটা কেমন হবে, বা আপনি হচ্ছে যে স্ক্রিনটা বের করলেন সেই স্ক্রিনটার কালারগুলো কেমন হবে, মানে এই সব কিছু কিন্তু প্রিডিফাইন্ড অবস্থায় থাকে, মানে কোড করার অবস্থাতেই থাকে। মানে যদি আপনারাও গত ক্লাসে মনে বলছিলাম যে যদি একটা হাউস আমরা তৈরি করতে চাই, একটা যদি বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট তুলতে চাই, তার আগে আমাদের একটা নকশা করতে হয়, একটা ব্লু প্রিন্ট রেডি করতে হয়। তো এই ব্লু প্রিন্ট টাইপের জিনিসটাই হচ্ছে লেআউট, মানে আমি আগে থেকে ডিসিশন নিব যে আমার স্ক্রিনটা কেমন দেখাবে, এটা হচ্ছে লেআউট। এবং লেআউট অনুযায়ী হচ্ছে আমি স্ক্রিনটা যখন তৈরি করে ফেললাম, তখন সেটা হচ্ছে অ্যাক্টিভিটিস, আমরা যেটা দেখতে পাচ্ছি শুরুতেই, মানে অ্যাপস যখন
একটা অ্যাপস কী কাজ করবে সেটা আমরা হচ্ছে বলতে পারি অ্যাক্টিভিটিস। আর লেয়ার্সটা হবে তার আগে আমরা যখন অ্যাপসটা তৈরি করছি কি আমি শো করব একটা ইউজারের কাছে, সেই জিনিসটাকে বলা হবে হচ্ছে লেআউট। যদি অ্যাক্টিভিটি আর লেআউটের মধ্যে ডিফারেন্স চিন্তা করি তাহলে লেআউটটাকে বলা যায় হচ্ছে এক ধরনের ডিজাইন, অ্যাক্টিভিটিটা হবে ওই ডিজাইনের আউটপুট। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যেই কি ধরেন কোনো একটা যদি বাটন চিন্তা করি যে বাটনের একটা পজিশন কোথায় হবে, এই কোথায় হবে চিন্তা করাটাই হচ্ছে লেআউট। তারপরে বাটনটা আমি বসাই দিলাম, বসানোর পরে ক্লিক করব, যখন বাটনটা ক্লিকের পরে কি অ্যাকশান হবে সেটাকে বলা যায় হচ্ছে এক ধরনের অ্যাক্টিভিটি। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা একটা বাটন ক্লিক করি, ফার্স্টে হচ্ছে একটা বাটন ধরেন আমার ক্লিক হলো, সেই বাটন ক্লিক করার পরে সেখানে ইউজার নেম আসে, পাসওয়ার্ড আসে, মানে এগুলো প্রপারলি চেক করে তারপর আপনাকে হোম স্ক্রিন বা প্রোফাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে কাজগুলো হচ্ছে। ওকে, এরপরে আমরা যদি আসি হচ্ছে সার্ভিস। সার্ভিস জিনিসটা কি? আচ্ছা, ব্রডকাস্ট রিসিভার একটা বাদ পড়ে গেল। আচ্ছা, সার্ভিসটাকে বলে দিই। সার্ভিসটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে কী কাজ হচ্ছে, আমরা অ্যাক্টিভিটি তো সামনে দেখতে পাচ্ছি, মানে ইউজার ইন্টারফেস থেকে দেখতে পাচ্ছি জিনিসটা। আর পিছনে কী কাজ করছে, পিছনে যে কাজটা হচ্ছে সেটা তো আর ইউজার ইন্টারফেস না। তো যখন আপনারা হচ্ছে স্পটিফাই যেমন আছে যে আপনার মিউজিক আপনি সেখানে ইউজ করতে পারছেন বা মিউজিক প্লে করতে পারছেন, কিংবা হচ্ছে হোয়াটসঅ্যাপে যে ব্যাকআপগুলো আছে, আপনার যে মেসেজ স্টোর করে রাখছে সেই জিনিসটা যেমন আমি বললাম। তো এই জিনিসগুলো, তারপর আমরা যখন গুগল ড্রাইভ পেজ কথা চিন্তা করি, গুগল ড্রাইভ আপনি ধরুন ফোন থেকে আপনি কোনো জিনিস সেভ করে রাখেন, আপনি যদি আপনার ল্যাপটপ থেকেও দেখতে যান সেম গুগল অ্যাকাউন্ট থেকে, তাহলে দেখবেন যে সেটা আপনার গুগল অ্যাকাউন্টেও কিন্তু থেকে যাচ্ছে, মানে সিঙ্ক হচ্ছে। এই যে গুগল ড্রাইভ সিঙ্ক, এটা তো আপনি করছেন না, এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডেই কিন্তু এই কাজটা হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু এক ধরনের সার্ভিস। তারপর আপনি যখন অ্যালার্ম দিয়ে রাখছেন, ঠিক আছে, আপনি যখন আপনার ফোনে অ্যালার্ম দিয়ে রাখছেন সেটাও কিন্তু আপনার ব্যাকে কাজ করতে থাকছে, ঘড়ি ঠিক টাইমে আসলে আপনার অ্যালার্মটা বাজতে থাকবে, আপনি কিন্তু নিজে সেটা বাজাচ্ছেন না। তো এরকম টাইপের যে আপনি স্পটিফাইয়ে মিউজিক প্লে করা কিংবা হোয়াটসঅ্যাপের যেই মেসেজগুলো ব্যাকআপ রাখা, গুগল ড্রাইভের যে সিঙ্ক করা, এই জিনিসগুলো হচ্ছে ব্যাকএন্ডে যেতে করছে, এগুলো কিন্তু ইউজারের সাথে কোনো ডিরেক্ট ইন্টারাকশান নাই। ঠিক আছে, আমি কি করছি না করছি এটার সাথে বা অ্যাপসের সাথে ডিরেক্ট ইন্টারাকশান নাই, এটা কিন্তু ব্যাকএন্ডে চলতেছে। এই জিনিসগুলোকে বলা হবে হচ্ছে সার্ভিস। ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ড প্রসেস, যেটা শর্টভাবে মনে রাখতে গেলে। ওকে, আর যদি ব্রডকাস্ট রিসিভার এখানে যাই, ব্রডকাস্ট রিসিভার জিনিসটা কি? যদি হচ্ছে অন্য কোনো যেই অ্যাপসগুলো আছে, ঠিক আছে, অন্য জন্য যেই অ্যাপ্লিকেশানগুলো আছে সেই অ্যাপ্লিকেশানের সাথে কিংবা আমার যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমের সাথে যদি কোনো রকম কানেকশান করতে হয় বা কোনো মেসেজ জেনারেট করতে হয়, যেমন যদি আমরা নোটিফিকেশানগুলো চিন্তা করি, ঠিক আছে, যেমন যদি হয় যে আমি একটা অ্যাপস নামালাম, সেই অ্যাপসটা নামানোর কারণে অন্য একটা অ্যাপসের ক্ষতি হইতে পারে বা সেটা আনইনস্টল করতে হবে, বা একটা নতুন করে নিয়ে আসলাম সেটার জন্য ওইটা সুইটেবল না, কম্পিটেবল হচ্ছে না। তো এই জিনিসগুলো, তারপরে আপনার যখন ব্যাটারি লো হয়ে যায় তখন একটা অপশান আসে না যে আপনার 10% এখন ব্যাটারি আছে, তাড়াতাড়ি হচ্ছে আপনাকে কী বলে ওটাকে কানেক্ট করতে হবে চার্জারের সাথে। তারপরে হচ্ছে যে আপনি যখন নতুন করে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হচ্ছেন, আগে ধরেন ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড ছিলেন, নতুন করে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হচ্ছেন, তখন ওয়াইফাই রিস্টোরড একটা মেসেজ শো করে। তারপরে আপনি যখন ফোনটা বুট করেন, রিবুট করেন, ওটা যখন কমপ্লিট হয়, ফোনের যদি SMS আসে, SMS রিসিভ করলে সেই উপর থেকে যে পপ আপ মেসেজটা আপনার দেখাচ্ছে। তারপর আপনি যখন চার্জার যখন ফোনে চার্জ করে দিচ্ছেন সেটা যেমন কানেক্টেড দেখাচ্ছে। ঠিক আছে, এই যে বিভিন্ন রকম মেসেজগুলো যে শো করছে, এগুলো কিন্তু আসছে এই ব্রডকাস্ট রিসিভারের মাধ্যমে। এবং এটার মাধ্যমে দেখা গেলো যে আপনি যখন সিস্টেম থেকে কোনো কিছু জিনিস আপনার ইউজার ইন্টারফেসে শো করতে হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু তার মাধ্যমে পাস করছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আরেকটা কন্টেন্ট আমাদের বাকি থাকছে উপরে, সেটা হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার। কন্টেন্ট প্রোভাইডার জিনিসটা কি, যে এটা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, একটা অ্যাপস না, আগে যেমন হচ্ছে সিস্টেম থেকে আমরা বিভিন্ন জিনিস রিসিভ করলাম, এখন যদি হয় এরকম যে বিভিন্ন একটা অ্যাপস থেকে আরেকটা অ্যাপসে যদি আমি কমিউনিকেশন করতে চাই, মানে ইন্টার অ্যাপস কমিউনিকেশন যদি হয়, ঠিক আছে। তো ইন্টার অ্যাপস কমিউনিকেশন কীভাবে হতে পারে? যেমন হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপের কথা যদি চিন্তা করি, হোয়াটসঅ্যাপ কিন্তু আপনার যেই কন্ট্যাক্ট, মানে আপনার ফোন কন্ট্যাক্টে কিন্তু অ্যাক্সেস করতে পারে। যেমন ফোন কন্ট্যাক্টে কীভাবে অ্যাক্সেস করতে পারে, মানে আপনি সেখান থেকে দেখতে পাবেন যে আপনার কন্ট্যাক্টে কে কে আছে, বা তারা হচ্ছে আদৌ
হোয়াটসঅ্যাপ ইউজ করে কি না, ঠিক আছে। তো এই জিনিসগুলো যেমন আছে। তারপরে মানে কি আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু আলাদা একটা অ্যাপস, আপনার কন্ট্যাক্ট নামে কিন্তু আলাদা একটা অ্যাপস থাকে, কিন্তু হোয়াটসঅ্যাপটা ডিরেক্টলি আপনার অ্যাপস কন্ট্যাক্ট অ্যাপসে অ্যাক্সেস করতে পারছে, তাদের কিন্তু ডাটা শেয়ার করছে। এই জিনিসটাকে বলা হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার। কন্টেন্টটাই হচ্ছে ডাটা, যেটা হচ্ছে এটা প্রোভাইড করছে, ঠিক আছে। এরপরে হচ্ছে যদি আমরা অ্যাডিশনাল কিছু কম্পোনেন্ট দেখি, আচ্ছা অনেক বেশি হয়ে যাচ্ছে নাকি একদিনে। আচ্ছা অ্যাডিশনাল কম্পোনেন্ট এটাই শেষ, আর কয়েকটা জিনিস এখানে দেখা যায়। ফার্স্টে হচ্ছে মানে এখানে কয়েকটা জিনিস, আগে তো যে 6টা জিনিস ছিল তার মধ্যে উপরের 3টা তো বললাম যে এটা সব অ্যাপসে থাকে, নিচের 3টা হচ্ছে কোনোটা থাকতে পারে নাও পারে, এটা ম্যান্ডেটরি না। আর এরপরে হচ্ছে অ্যাডিশনাল কম্পোনেন্ট, এগুলো হচ্ছে মোটামুটি অ্যাপসে দরকার পড়ে বা ইন্টারাকশনের জন্য দরকার পড়ে। সেগুলোকেই ফার্স্টে হচ্ছে ফ্র্যাগমেন্ট, ইনটেন্স, উইডগেট, গ্র্যাডেল, ইমুলেটর, ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে যেটা আছে যে ফ্র্যাগমেন্ট জিনিসটা কি? ফ্র্যাগমেন্ট জিনিসটা হচ্ছে যে আপনি একটা স্ক্রিনকে আমার যে সামনে যে ইউজার ইন্টারফেসটা আছে সেই ইউজার ইন্টারফেসটাকে আমি কীভাবে দেখাবো। যদি আমি চিন্তা করি আমি যখন আমার ডেস্কটপ থেকে ইউটিউবটা ওপেন করব, তো ইউটিউব ওপেন করার পরে কিছু পোর্শনে থাকে হচ্ছে আপনার ইউটিউবে আপনি যেটা প্লে করছেন সেটা, রাইট পোর্শনে থাকে আরও অনেক রকম সেই ধরনের সাজেশন, আর নিচের দিকে থাকে হচ্ছে আপনার ওই যেটা প্লে করছেন সেই রিলেটেড কমেন্টস, ঠিক আছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্ট, মানে আপনি কীভাবে জিনিসটাকে সাজাবেন, মানে টোটাল ইউজার ইন্টারফেসটাকে বিভিন্ন স্লটে ভাগ করে দেয়, স্ক্রিনটাকে বিভিন্ন স্লটে ভাগ করে যে কোথায় কী রাখবেন, এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্ট, মানে আপনার ভিউটাকে কন্ট্রোল করছে। মানে এই ফ্র্যাগমেন্টটা হচ্ছে আপনার দুই ধরনের, একটা হচ্ছে ভিউস আর একটা হচ্ছে ভিউ গ্রুপস ইনসাইড দেম, ঠিক আছে। তার মানে হচ্ছে জিনিসটা আপনি কী কী জিনিসটা ওখানে রাখবেন, আপনার ভিউতে কী করবেন, সেই জিনিসগুলো হচ্ছে ফ্র্যাগমেন্টের মধ্যে পড়ে। যেমন ইউটিউবের কথা বললাম, এই জিনিসটা আপনারা একটু যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে ওখানে 3টা কিন্তু ভাগ করে দিচ্ছে, ওকে। এরপরে হচ্ছে ইনটেন্ট যে জিনিসটা, সেই ইনটেন্ট জিনিসটা হচ্ছে যে এক ধরনের এটা এক ধরনের মেসেজ টাইপের, মানে ও একটা অ্যান্ড্রয়েড যে অ্যাপসটা আপনি দিচ্ছেন সেই অ্যাপসটাকে কী কাজ করতে হবে সেই জিনিসটা এক ধরনের মেসেজের মতন কাজ করে। যেমন আমি যদি একটা ক্যামেরাতে যাই, ফার্স্টে ক্যামেরাতে যাওয়ার পরে সেখান থেকে ওই নিচের পোর্শন আপনি ধরেন ক্যামেরাতে ওপেন করলে আপনার সামনে বা পিছনে কিছু একটা দেখা হয়, তাই কিনা, ক্যামেরা যদি ওই ক্যামেরার অ্যাপসটা যদি অন করে, এরপরে আমি নিচের দিকে যদি দেখি তাহলে সেখানে কেউ যে গ্যালারির অপশান থাকে না, সেখান থেকে আমি গ্যালারিতে যেতে পারি। তারপরে ধরেন আপনি যদি ম্যাপসের কথা চিন্তা করেন, ম্যাপস যে আমাদের অ্যাপসটা আছে সেখানে যখন আমরা ক্লিক করি তো ম্যাপস থেকে দেখা গেলো যে আপনার ওই ইন্টারফেসটা আছে, তো ক্লিক করার সাথে সাথেই হচ্ছে আপনার জিনিসটা যে ওপেন হচ্ছে এমনটা না, মাঝে কিন্তু একটা ওই নির্দিষ্ট অ্যাপসের কাছে ক্লিক করার সাথে সাথে ওই জিনিসটা আপনার চলে যাচ্ছে যে এটা অ্যাকশান একটা নিতে হবে, মানে আপনি যেই অ্যান্ড্রয়েড অ্যাপসটাকে বলছেন যে এখন এই অ্যাকশানটা পারফর্ম করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে ইনটেন্ট, মানে হচ্ছে কী অ্যাক্টিভিটি সে সার্ভ করবে, কী অ্যাক্টিভিটি তাকে করতে হবে, এই জিনিসটা হচ্ছে ইনটেন্ট। মানে আপনি বাটন প্রেস করার সাথে সাথে কী অ্যাকশানে যাবে সেই জিনিসটা হচ্ছে ইনটেন্ট। মানে আপনি বাটন ক্লিক করলেন, একটা ইনটেন্ট আসলো, ইনটেন্ট আসার পরে আমি হচ্ছে ক্যামেরাটা ওপেন প্রপারলি ওপেন হবে আর কি, দেখতে পারবো এরকম। মানে এটা যদিও খুব কম সময়ের মধ্যে এই জন্য আমরা আলাদা করতে পারি না, ওকে। এরপরে যেটা আছে উইডগেট, সেটা হচ্ছে যে আপনি অ্যাপসের সাথে যেমন হচ্ছে ওয়েদারের জন্য আলাদা থাকে, এটা হয়তো আপনারা জানেন, ঠিক আছে। মানে গ্রাফিক্যাল একটা ইন্টারফেস থাকে, তারপর হচ্ছে ক্যালেন্ডারের জন্য, তারপর হচ্ছে হোম স্ক্রিন শর্টকাট অনেক সময় চলে আসে এরকম। তো এই জিনিসগুলো হচ্ছে যে যেমন আমরা ফোন যখন ইউজ করি, ফোনের অনেক সময় ডিসপ্লেতে যে ওয়েদার কেমন আজকে ওটা দেখায় না, যে আজকে টেম্পারেচার কীরকম, আজকে ক্লাউডি না রেইনি নাকি সানি, কি এরকম টাইপের যে দেখায় এই জিনিসগুলো। তারপরে হচ্ছে অনেকে আবার ফোনের উপরেই হচ্ছে টাইপটা দিয়ে রাখে বড় করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যে আমি কী জিনিসগুলো সামনে দেখাবো, মানে হোম স্ক্রিনে কী দেখাবো সেটা, ওকে। এরপরে হচ্ছে যে ইমুলেটর জিনিসটা কি, আচ্ছা গ্রেডেল, আচ্ছা ইমুলেটর জিনিসটা হচ্ছে যে একটা যেই অ্যান্ড্রয়েড ফোনটা যে আছে, যেটা হচ্ছে ধরেন আমি যদি রান করছি সেটা তো আমি আমার ফোনের জন্য দেখতে পাচ্ছি, সেই জিনিসটাকেই আমরা যদি কোনো একটা কম্পিউটারের মাধ্যমে টেস্ট কেস হিসেবে দেখতে চাই, ঠিক আছে। মানে আমি কম্পিউটারেই একটা ফোনের একটা মডেল নিয়ে আমি জাস্ট টেস্ট করে দেখবো যে এই অ্যাপসটা কীভাবে রান করে বা সেখানে হচ্ছে কি না। তো সেই জিনিসটাকে বলা যেতে পারে যে ইমুলেটর, মানে একটা ভার্চুয়াল অ্যান্ড্রয়েড ফোন আপনাকে
ডিসপ্লেতে দিচ্ছে, যেমনটা এখানে দেখাচ্ছে। এটা কিন্তু হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও থেকেই কাট করা, ঠিক আছে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনি ডিরেক্টলি এভাবে দেখতে পাবেন যে আপনার ফোনটা আপনি জাস্ট সিলেক্ট করবেন মোবাইলের কোন টাইপের ফোন, সেই ফোনে অ্যাপসটা অন করলে কেমন দেখাবে সেই জিনিসটা দেখা যাচ্ছে। এটাকে বলা হচ্ছে একটা ইমুলেটর। আচ্ছা, আরেকটা যে জিনিসটা বাদ গেল উপরে সেটা হচ্ছে যে গ্র্যাডল জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে এক ধরনের অটোমেশন টুল। মানে আমরা যেমন জাভার জন্য যেমন জেডিকে ইউজ করলাম, তেমন দেখা যাবে যে এটা হচ্ছে একটা কম্পাইলারের মতোই, ঠিক আছে। অটোমেশন টুল এটা কম্পাইলারের মতোই। সেটা হচ্ছে আপনার অনেকগুলো লাইব্রেরি এখানে ইনস্টল করাই থাকে, ঠিক আছে। যে এপিআইগুলো যদি দরকার পড়ে সেই এপিআইগুলোকে ক্রিয়েট করতে পারে। তো এটা ছাড়া দেখা যাবে যে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও কোনো অ্যাপ্লিকেশনে প্রপারলি ক্রিয়েট করতে পারবে না, ঠিক আছে। মানে কম্পাইলার ছাড়া যেমন কোনো কোড রান করা যায় না, আপনি লিখতে পারছেন কিন্তু সেটা তো রান হবে না, ঠিক তেমনটা এটা। মানে এটা একটা অটোমেশন টুলের মতন কাজ করে। তো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার একটা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আজকে আমরা হচ্ছে অ্যান্ড্রয়েডের যেই আর্কিটেকচার সেটা দেখলাম, সেটার সাথে তার আর্কিটেকচারটা দেখলাম, আর্কিটেকচারের সাথে লেআউটগুলো দেখলাম, ইম্পর্টেন্ট কম্পোনেন্টস কোনগুলো বেশি বেশি জরুরি সেটা দেখলাম, অ্যান্ড্রয়েডের বিভিন্ন রকম ভার্সনগুলো দেখলাম। এরপরে হচ্ছে যে অ্যান্ড্রয়েডের ফিচার্স, এই জিনিসগুলো হচ্ছে আজকে হাইলাইট করা আছে, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আর কোনো সমস্যা আছে? মোটামুটি এ পর্যন্তই ছিল এই স্লাইডটা। আর নেক্সট দিন হয়তো বুধবারে আমরা আরেকটা স্লাইড তখন শুরু করতে পারবো। হ্যাঁ, রোল, আচ্ছা আচ্ছা, রোল আমি নিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, আগে দেখে নি কারো কোনো সমস্যা আছে কি না। কারো আজকে ক্লাসে আপনাদের কোনো রেসপন্স পেলাম না, এমনিতে তো ভালো রেসপন্স করেন আপনারা। কারো কোনো সমস্যা আছে নাকি? আচ্ছা, এটা কমেন্টে কি লিখছে? এটা রোল 16।